নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরের সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস দেনা পাওনা। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প দেনা পাওনা, তৃতীয় অধ্যায়। নারীর এক জাতীয় রূপ আছে, যাহাকে যৌবনের অপর প্রান্তে না পৌঁছিয়া পুরুষে কোনোদিন দেখিতে পায় না। সেই অদৃষ্ট পূর্ব অদ্ভুত নারীর রূপই আজ ষোড়শীর তৈলহীন বিপর্যস্ত চুলে, তাহার উপবাস কঠিন দেহে, তাহার নিপীড়িত যৌবনের রুক্ষতায়, তাহার উৎসাদিত প্রবৃত্তির শুষ্কতায় শূন্যতায়, তাহার সকল অঙ্গে অঙ্গে এই প্রথম জীবানন্দের চক্ষের সম্মুখে উদ্ঘাটিত হইয়া দেখা দিয়াছে। রমণীর দেহ লইয়া যাহার বিভৎস লীলা এই 20 বর্ষ ব্যাপিয়া অবাধে বহিয়াছে, কত শোভা, কত লজ্জা, কত মাধুর্যই যে এই ব্যভিচারের ঘূর্ণাবর্তের অতলে তলাইয়াছে, তাহার দাগটুকু পর্যন্ত পাষণ্ডের মনে নাই। লালসার সেই অগ্নিজিহ্বা যখন আজ অকস্মাৎ বাধা পাইল, তখন কিছুক্ষণের জন্য এই অপরিচিত বিস্ময়ে তাহার মদনমত্ত বিকৃত দৃষ্টি স্তব্ধ, গম্ভীর এবং আবিষ্ট হইয়া রহিল। ভৈরবীকে মাথায় কাপড় দিতে নাই। সে অধোমুখে চোখ বুজিয়া হতজ্ঞানের ন্যায় দাঁড়াইয়া রহিল। কিন্তু জীবানন্দ নীরবে ফিরিয়া গিয়া আলোটা রাখিয়া দিল এবং মদের বোতল হইতে কয়েক পাত্র উপর্যুপরি পান করিতে লাগিল। মিনিট 15 এইভাবে নিঃশব্দে কাটিয়া গেল। হঠাৎ এক সময়ে সে সোজা হইয়া উঠিয়া বসিল। মনে হইল এতক্ষণে সে তাহার মূর্ছিত প্রায় পশু প্রকৃতিটাকে চাবুক মারিয়া মারিয়া উত্তেজিত করিয়া তুলিয়াছে। প্রশ্ন করিল, তোমার নাম ষোড়শী না? এ পক্ষ হইতে কোনো সাড়া আসিল না। জীবানন্দ পুনশ্চ জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? কিন্তু তথাপি কোনো উত্তর না পাইয়া তাহার কণ্ঠস্বর কঠিন হইল। কহিল, কি হল? চুপ করে থেকে কোনো লাভ হবে না, জবাব দাও। ষোড়শী অনেক কষ্টে মৃদু স্বরে কহিল, আমার বয়স 28। বেশ, তাহলে খবর যদি সত্যি হয় তো এই 19-20 বৎসর ধরে তুমি ভৈরবীগিরি করছো। খুব সম্ভব অনেক টাকা জমিয়েছ। দিতে পারবে না কেন? ষোড়শী তেমনি আস্তে আস্তে উত্তর দিল, আপনাকে তো আগেই জানিয়েছি আমার টাকা নেই। এই সশঙ্ক মৃদু কণ্ঠস্বরের মধ্যেও যে সত্যের দৃঢ়তা ছিল তাহা জমিদারের কানে বাজিল। সে এ লইয়া আর তর্ক করিল না। কহিল, বেশ, তাহলে আরো 10 জনে যা করছে তাই করো। যাদের টাকা আছে তাদের কাছে জমি বাঁধা দিয়ে হোক আর বিক্রি করে হোক, দাওগে। তারা পারে, তাদের জমি, কিন্তু দেবতার সম্পত্তি বাঁধা দেবার বিক্রি করবার তো আমার অধিকার নেই। জীবানন্দ এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া হঠাৎ হাসিয়া পড়িল।
নেওয়ার অধিকার কি চাই আমারই আছে? হ্যাঁ, এক কপর তখন না, তবুও নিচ্ছি, কেননা আমার চাই। এই চাইটাই হচ্ছে সংসারের খাঁটি অধিকার। তোমার যখন দেওয়া চাই, তখন বুঝলে। ষোড়শী নিঃশব্দে স্থির হইয়া রহিল। জীবানন্দ কহিতে লাগিল, ভাবে মনে হয় তুমি লেখাপড়া কিছু জানো। তা যদি হয়তো জমিদারের প্রাপ্যটা নিয়ে আর হাঙ্গামা করো না, দিয়ে দিও। ষোড়শী এবার সাহস করিয়া মুখ তুলিয়া কহিল, তাহলে ওটা কি আপনি জমিদারের প্রাপ্য বলতে চান? না না, প্রাপ্য বলতে চাইনি, প্রাপ্য বলতে চাইনি। ওটা তোমাদের দেওয়া, হ্যাঁ, এই বলতে চাই। তোমার মনে হতে পারে বটে যে অন্য জমিদারকে তো দিতে হয়নি, তার কারণ তারা আমার মতো সরল ছিলেন না, স্পষ্ট করে দাবি করেননি। কিন্তু প্রায় সমস্ত গ্রামখানাই ধীরে ধীরে বেদখল করে নিয়েছেন। তারা একরকম বুঝেছিলেন, আমি একরকম বুঝি। তা যাক, এত রাত্রে কি একা বাড়ি যেতে পারবে? যাদের সঙ্গে তুমি এসেছিলে তাদের আর সঙ্গে দিতে চাইনে। এতক্ষণ ও এতগুলা কথাবার্তায় ষোড়শীর ভয়টা কতকটা অভ্যাস হইয়া আসিতেছিল। সে সবিনয়ে কহিল, আপনার হুকুম হলেই যেতে পারি। জীবানন্দ সবিস্ময়ে কহিল, একলা এই অন্ধকার রাত্রে? ভারী কষ্ট হবে যে। তাহার কথা ও হাসির ইঙ্গিত এতই স্পষ্ট যে আশঙ্কা ষোড়শীর কমিতেছিল তাহাই একেবারে চতুর্গুণ হইয়া ফিরিয়া আসিল। সে মাথা নাড়িয়া ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, না, আমাকে এখনই যেতেই হবে। বলিয়া পা বাড়াইবার উদ্যোগ করিতেই জীবানন্দ তেমনি সহাস্যে কহিল, বেশ তো, টাকা না হয় নাই দেবে ষোড়শী, তাছাড়া আরো অনেক রকমের সুবিধে। কিন্তু প্রস্তাব শেষ হইতে পাইল না। ইহার মুখে নিজের নাম শুনিয়াই ষোড়শী অকস্মাৎ প্রবল বেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিল, না না, আপনার টাকা, আপনার সুবিধা আপনার থাক, আমাকে যেতে দিন। বলিয়াই সে যথার্থই একবার এক পা অগ্রসর হইয়া গেল। কিন্তু যে লোকগুলোকে এই লোকটাও তাহার সঙ্গে দিতে সাহস করে না, তাহাদিগকেই সম্মুখে কিছু দূরে বসিয়া থাকিতে দেখিয়া সে আপনি থমকাইয়া দাঁড়াইল। তাহার বাক্য ও কার্যের কোনো প্রতিবাদ জমিদার করিল না, কিন্তু তাহার মুখ অন্ধকার হইয়া উঠিল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি মদ খাও? না। তোমার জন্দুই অন্তরঙ্গ পুরুষ বন্ধু আছে শুনেছি, সত্যি? না, মিছে কথা। জীবানন্দ আবার ক্ষণকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, তোমার পূর্বেকার সকল ভৈরবী মদ খেতেন, সত্যি? হ্যাঁ, সত্যি। মাতঙ্গী ভৈরবীর চরিত্র ভালো ছিল না, এখনো তার সাক্ষী আছে। সত্যি না মিছে? সত্যি বলেই শুনেছি।
শুনেছ? তা ভালো। তবে হঠাৎ তুমি বা এমন দল ছাড়া গোত্র ছাড়া ভালো হতে গেলে কেন? প্রত্যুত্তরে ষোড়শী এই কথা বলিতে গেল যে ভালো হইবার অধিকার সকলেরই আছে, কিন্তু সহসা একটা পুরুষ কণ্ঠস্বর তাহাকে মাঝখানেই থামাইয়া দিল। জমিদার জীবানন্দ সোজা হইয়া উঠিয়া বসিয়া কহিল, দেখো, মেয়ে মানুষের সঙ্গে তর্কও আমি করিনে, তাদের মতামতও কখনো জানতে চাইনি। তুমি ভালো কি মন্দ চুলচিরে তার বিচার করবারও আমার সময় নেই। আমি বলি কি, চণ্ডীগড়ের সাবেক ভৈরবীদের যেভাবে কেটেছে তোমারও তেমনি ভাবে কেটে গেলেই যথেষ্ট। হ্যাঁ, আজ তুমি এই বাড়িতেই থাকবে। হুকুম শুনিয়া ষোড়শী বজ্রাহতের ন্যায় একেবারে কাঠ হইয়া গেল। জীবানন্দ কহিতে লাগিল, তোমার সম্বন্ধে যে কি করে এতটা সহ্য করেছি জানি নে। আর কেউ এ বেয়াদবি করলে এতক্ষণে তাকে পাইকদের ঘরে পাঠিয়ে দিতুম। এমন অনেক কেউ দিয়েছি। ইহা যে ভিত্তিহীন শূন্য আস্ফালন নহে তাহা শুনিলেই বোঝা যায়। ষোড়শী অকস্মাৎ কাঁদিয়া ফেলিল। গলায় আঁচল দিয়া দুই হাত জোড়ো করিয়া অশ্রুরুদ্ধ স্বরে কেবল কহিল, আমার যা কিছু আছে সব নিয়ে আজ আমাকে ছেড়ে দিন। জীবানন্দ মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কেন বলো তো? এরকম কান্নাও নতুন নয়, এরকম ভিক্ষেও এই নতুন শুনছি নে। কিন্তু তাদের সব স্বামী পুত্র ছিল, কতকটা না হয় বুঝতেও পারি। তাহাদের স্বামী পুত্র ছিল শুনিয়া ষোড়শী শিহরিয়া উঠিল। জীবানন্দ কহিতে লাগিল, কিন্তু তোমার তো সে বালাই নেই। 15-16 বছরের মধ্যে তোমার স্বামীকে তো তুমি চোখেও দেখনি। আর তাছাড়া তোমাদের তো এতে দোষই নেই। ষোড়শী যুক্ত হস্তেই দাঁড়াইয়াছিল। অশ্রুরুদ্ধ স্বরে বলিল, স্বামীকে আমার ভালো মনে নেই সত্যি, কিন্তু তিনি তো আছেন। যথার্থই বলছি আপনাকে, আমি কখনো কোনো অন্যায় আজ পর্যন্ত করিনি। দয়া করে আমাকে ছেড়ে দিন। মহাবীর! হাঁক শুনিয়া ষোড়শী আতঙ্কে কাঁপিয়া উঠিয়া বলিল, আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, কিন্তু আচ্ছা, ও বাহাদুরি করোগে ওদের ঘরে গিয়ে। মহাবীর! ষোড়শী মাটিতে লুটাইয়া পড়িয়া কাঁদিয়া বলিল, কারো সাধ্য নেই আমাকে প্রাণ থাকতে নিয়ে যেতে পারে। আমার যা কিছু দুর্দশা, যত অত্যাচার অপমান আপনার সামনেই হোক। আপনি আজও ব্রাহ্মণ, আপনি আজও ভদ্রলোক। কিন্তু এত বড় অভিযোগেও জীবানন্দ হাসিল। সে হাসি যেমন কঠিন তেমনি নিষ্ঠুর। কহিল, তোমার কথাগুলো শুনতে মন্দ নয় ষোড়শী, কিন্তু কি জানো, কান্না দেখে আমার দয়া হয় না। হ্যাঁ, ও আমি অনেক শুনি। জানো, মেয়ে মানুষের উপর আমার এতটুকুও লোভ নেই। ভালো না লাগলেই চাকরদের দিয়ে দিই। কি জানি
তোমাকেও দিয়ে দিতুম। শুধু এই বোধহয় আজ প্রথম একটু মোহ জন্মেছে। হ্যাঁ, তবে ঠিক জানি নে, নেশা না কাটলে ঠাউর পাচ্ছি নে। মহাবীর দ্বার প্রান্তে উপস্থিত হইয়া সাড়া দিল, হুজুর। জীবানন্দ সম্মুখের কবাটটায় অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, শোন, একে আজ রাত্রের মতো ও ঘরে বন্ধ করে রেখে দে, কাল আবার দেখা যাবে। ষোড়শী গলদশ্রু নয়নে কহিল, হুজুর, আমার সর্বনাশটা একবার ভেবে দেখুন। কাল যে আমি আর মুখ দেখাতে পারবো না। মাত্র 2-1 দিন, তারপরে পারবে। সেই লিভারের ব্যথাটা আজ ভারী বেড়েছে। আর বেশি বিরক্ত করো না, যাও। মহাবীর তাড়া দিয়া বলিল, আরে ওঠ না মাগি, চল। কিন্তু তাহার কথা না শেষ হইতেই অকস্মাৎ উভয়ই চমকিয়া উঠিল। জীবানন্দ ভয়ানক ধমক দিয়া কহিল, খবরদার শুয়োরের বাচ্চা, ভালো করে কথা বল। ফের যদি কখনো আমার হুকুম ছাড়া কোনো মেয়ে মানুষকে ধরে আনিস তো গুলি করে মেরে ফেলব। বলিতে বলিতেই মাথার বালিশটা তাড়াতাড়ি পেটের নিচে টানিয়া লইয়া উপুর হইয়া শুইয়া পড়িল এবং যাতনায় একটা অস্ফুট আর্তনাদ করিয়া কহিল, আজকের মতো ও ঘরে বন্ধ থাকো, কাল তোমার সতীপনার বোঝাপড়া হবে। এই, যা না আমার সম্মুখ থেকে সরিয়ে নিয়ে যা। মহাবীর আস্তে আস্তে বলিল, চলিয়ে। ষোড়শী নিরুত্তরে উঠিয়া দাঁড়াইয়া নির্দেশ মতো পাশের অন্ধকার ঘরে প্রবেশ করিতে যাইতেছিল। হঠাৎ তাহার নাম ধরিয়া ডাকিয়া জীবানন্দ কহিল, একটু দাঁড়াও। তুমি পড়তে জানো না? ষোড়শী মৃদু কণ্ঠে বলিল, জানি। তাহলে একটু কাজ করে যাও। ওই যে বাক্সটা, ওর মধ্যে আর একটা ছোট কাগজের বাক্স পাবে। কয়েকটা ছোট বড় শিশির আছে, যার গায়ে বাংলায় মরফিয়া লেখা। তার থেকে একটুখানি ঘুমের ওষুধ দিয়ে যাও, কিন্তু খুব সাবধান, এ ভয়ানক বিষ। মহাবীর, আলোটা ধর। বাতির আলোকে ষোড়শী কম্পিত হস্তে বাক্স খুলিয়া শিশি বাহির করিল এবং সভয়ে জিজ্ঞাসা করিল, কতটুকু দিতে হবে? জীবানন্দ তীব্র বেদনায় আবার একটা অব্যক্ত ধ্বনি করিয়া কহিল, ওই তো বললুম, খুব একটুখানি। আমি উঠতেও পারছি না, আমার হাতেরও ঠিক নেই, চোখেরও ঠিক নেই। দেখো না, একটা কাঁচের ঝিনুক আছে, তার অর্ধেক এরকম। সাবধান, একটু বেশি হয়ে গেলে এ ঘুম তোমার চণ্ডীর বাবা এসেও ভাঙাতে পারবে না।
ষোড়শী সন্ধান করিয়া ঝিনুক বাহির করিল, কিন্তু পরিমাণ স্থির করিতে তাহার হাত কাঁপিতে লাগিল। তারপরে অনেক যত্নে অনেক সাবধানে যখন সে নির্দেশ মতো ঔষধ লইয়া কাছে আসিয়া দাঁড়াইল, তখন নির্বিচারে সেই বিষ হাত বাড়াইয়া লইয়া জীবানন্দ মুখে ফেলিয়া দিল। প্রশ্ন করিল না, পরীক্ষা করিল না, একবার চোখ মেলিয়াও দেখিল না। চতুর্থ অধ্যায়। পার্শ্বের অন্ধকার ঘরের মধ্যে রাখিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া মহাবীর চলিয়া গেল। কিন্তু ভিতর হইতে বন্ধ করিবার কোনো উপায় না থাকায় ষোড়শী সেই রুদ্ধ দ্বারেই পিঠ দিয়া অত্যন্ত সতর্ক হইয়া বসিয়া রহিল। তাহার দেহ ও মন ও অবসাদের শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছিল, এবং রাত্রের মধ্যেও হয়তো আর কোনো বিপদের সম্ভাবনা ছিল না। কিন্তু তথাপি ঘুমাইয়া পড়াও তো কোনো মতে চলিবে না। এখানে এক বিন্দু শৈথিল্যের স্থান নাই। এখানে একান্ত অসম্ভবের বিরুদ্ধেও তাহাকে সর্বতোভাবে জাগ্রত থাকিতে হইবে। কিন্তু বাকি রাত্রিটা যেমন করিয়াই কাটুক, কাল তাহার সতীত্বের অতিশয় কঠোর পরীক্ষা হইবে, তাহা সে নিজের কানেই শুনিয়াছে, এবং ইহা হইতে বাঁচিবার কি উপায় আছে তাহাও তাহার সম্পূর্ণ অপরিজ্ঞাত। নিজের পিতার কথা মনে করিয়া ষোড়শী ভরসা পাইবে কি লজ্জায় মরিয়া গেল। তাহাকে সে ভালো করিয়াই চিনিত। তিনি যেমন ভীতু তেমনি নিচাশয়। অনেক রাত্রে ঘরে ফিরিয়া এ দুর্ঘটনা জানিয়াও হয়তো তিনি প্রকাশ করিবেন না, বরঞ্চ সামাজিক গোলযোগের ভয়ে চাপিয়া দিবারই চেষ্টা করিবেন। মনে মনে এই বলিয়া তর্ক করিবেন, ষোড়শীকে একদিন জমিদার ছাড়িয়া দিবেই, কিন্তু কথাটা ঘাঁটাঘাঁটি করিয়া দেব সম্পত্তি হইতেই যদি বঞ্চিত হইতে হয়, তো লাভের চেয়ে লোকসানের অঙ্কটাই ঢের বেশি ভারী হইয়া উঠিবে। উপরন্তু নজরের টাকাটার সম্বন্ধেও যে তাহার তীক্ষ্ণ দৃষ্টি বহুদূর অগ্রসর হইয়া যাইবে, ইহাও ষোড়শী স্পষ্ট দেখিতে লাগিল। তাছাড়া এই দুর্দান্ত ভূস্বামীর বিরুদ্ধে তিনি করিবেনই বা কি? ৬-৭ ক্রোশের মধ্যে একটা থানা নাই, চৌকি নাই। পুলিশের কাছে খবর দিতে গেলেও যে পরিমাণ সময়, অর্থ এবং লোকবলের প্রয়োজন, তাহার কোনোটাই তারাদাসের নাই। অতএব অত্যাচার যত বড়ই হোক, এই সুবৃহৎ শক্তির সম্মুখে অবনত শিরে সহ্য করা ব্যতীত আর যে গত্যন্তর নাই, এই কথাটাই চোখে আঙুল দিয়া ষোড়শীকে বারবার দেখাইয়া দিতে লাগিল। অথচ সমস্ত দুশ্চিন্তার মধ্যে মিশিয়া তাহার আর একটা চিন্তার ধারা নীরবে অনুক্ষণ বহিয়া যাইতেছিল। সে ওই তাহার চণ্ডীমাতা, যাহাকে শিশুকাল হইতে সে কায় মনে পূজা করিয়া আসিয়াছে। কিন্তু ওই যে লোকটা ও ঘরে ঘুমাইতেছে, যাহার গূঢ় ভারী নিঃশ্বাসের শব্দ অস্পষ্ট হইয়া তাহার কানে পৌঁছিতেছে, উহার ধর্ম অধর্ম, ভালো মন্দ, আপনার ও পর, পৃথিবীর যাবতীয় বস্তুর প্রতি কি গভীর নির্মম অবহেলা। নারীর চোখের জলে উহার করুণা নাই, রমণীর রূপ ও যৌবনে উহার মমতা নাই, আকর্ষণ নাই। স্বামী পুত্রবতীর সতী ধর্মকে নিতান্ত নিরর্থক হত্যা করিতে উহার বাধে না। তাহাদের হৃদয়ের রক্তে 2 পা ভরিয়া গেলেও ভ্রুক্ষেপ করে না, যে নিজের প্রাণটাকে পর্যন্ত এইমাত্র তাহার হাতে তুলিয়া দিয়া তাহারই প্রদত্ত বিষ অসংকোচে চক্ষু মুদিয়া ভক্ষণ করিল, এতটুকু দ্বিধা করিল না। অশ্রদ্ধা ও অনাসক্তির এই অপরিমেয় পাষাণভার ঠেলিয়া কি
মা চণ্ডী তাহার পরিত্রাণের পথ করিতে পারিবেন। এমনি করিয়া সে যেদিকে দৃষ্টিপাত করিল, নিদারুণ আধার ব্যতীত এতটুকু আলোক রশ্মিও চোখে পড়িল না। তখন পরিপূর্ণ নিরাশ্বাস তাহার ওই একমাত্র দেবতার মন্দির ঘুরিয়াই কেবল কল্পনার জাল বুনিতে লাগিল। ভোরের দিকে বোধ করি সে একটুখানি তন্দ্রাভিভূত হইয়া পড়িয়াছিল। হঠাৎ পিঠের ওপর একটা চাপ অনুভব করিয়া ধড়মড় করিয়া সোজা উঠিয়া বসিয়া দেখিল, জানালা দিয়া সূর্যের আলোক ঘরে প্রবেশ করিয়াছে। বাহির হইতে যে দ্বার ঠেলিতেছিল সে কহিল, আপনি বেরিয়ে আসুন, আমি এক করি। ষোড়শী গায়ের বস্ত্র সংযত করিয়া উঠিয়া দাঁড়াইল এবং দ্বার খুলিয়া সম্মুখেই দেখিতে পাইল, গত রাত্রির সেই শয্যার উপর জীবানন্দ প্রায় তেমনি ভাবেই বালিশে ঠেস দিয়া বসিয়া আছে। কাল দ্বীপের স্বল্প আলোকে তাহার মুখখানা ষোড়শী ভালো দেখিতে পায় নাই, কিন্তু আজ এক মুহূর্তের দৃষ্টিপাতেই দেখিতে পাইল সুদীর্ঘ অত্যাচার তাহার দেহের প্রতি অঙ্গে কত বড় গভীর আঘাত করিয়াছে। বয়স ঠিক অনুমান হয় না, হয়তো 40, হয়তো বা আরো বেশি। রগের দুই ধারে কিছু কিছু চুল পাকিয়াছে, প্রশস্ত ললাট রেখায় ভরা, তাহারই উপরে কালো কালো ছাপ পড়িয়াছে। যক্ষা রোগীর চোখের মতো দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ, এবং তাহারই নিচে শীর্ণ নাকটা যেন খাঁড়ার মতো ঝুলিয়া পড়িয়াছে। সমস্ত মুখখানা অত্যন্ত ম্লান, তাহারই সঙ্গে মিশিয়া ভিতরের কি একটা অব্যক্ত বেদনা যেন কালিমা ব্যক্ত করিয়া দিয়াছে। জীবানন্দ হাত নাড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, তোমার ভয় নেই, কাছে এসো। ষোড়শী ধীরে ধীরে কয়েক পদ অগ্রসর হইয়া নত নেত্রে নীরবে দাঁড়াইল। জীবানন্দ কহিল, পুলিশের লোক বাড়ি ঘিরে ফেলেছে, ম্যাজিস্ট্রেট সাহেব গেটের মধ্যে ঢুকেছেন, হেলেন বলে। ষোড়শী মনে মনে চমকিয়া উঠিল, কিন্তু কথা কহিল না। জীবানন্দ বলিতে লাগিল, জানো ষোড়শী, জেলার ম্যাজিস্ট্রেট ট্যুরে বেরিয়ে ক্রোশখানেক দূরে তাঁবু ফেলেছিলেন। তোমার বাবা কাল রাত্রেই তাঁর কাছে গিয়ে সমস্ত জানিয়েছেন। কেবল তাতেই এটা এতটা হতো না। কে সাহেবের নিজেরই আমার উপর ভারী রাগ। গত বৎসর দুবার ফাঁদে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আজ একেবারে হাতে নাতে ধরে ফেলেছে। এক করি মুখ চুন করিয়া পাশে দাঁড়াইয়াছিল। সে কহিল, তাহলে হুজুর, এবার বোধহয় আমাদেরও রক্ষে নেই। জীবানন্দ ঘাড় নাড়িয়া বলিল, সম্ভব বটে। ষোড়শীকে কহিল, শোধ নিতে চাও তো এই সময়, আমাকে জেলে দিতেও পারো। ষোড়শী জবাব দিতে গিয়া মুখ তুলিয়াই দেখিল, জীবানন্দ তাহার মুখের প্রতি এক দৃষ্টে চাহিয়া আছে। চোখ নামাইয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, এতে জেল হবে কেন? আইন, হ্যাঁ,
তাছাড়া কে সাহেবের হাতে পড়েছি তো। বাদুড় বাগানের মেশে থাকতে এরই কাছে একবার দিনকুড়ি হাজতবাসও হয়ে গেছে। কিছুতেই জামিন দিলে না। আর জামিন বা তখন কে হতো? ষোড়শী হঠাৎ উৎসুক কণ্ঠে প্রশ্ন করিয়া ফেলিল, আপনি কি কখনো বাদুড় বাগানের মেশে ছিলেন? হ্যাঁ, ছিলাম। ওই সময়ে একটা প্রণয় কাণ্ডের বৃন্দে হয়েছিলাম। বেটা আয়ান ঘোষ কিছুতেই ছাড়লে না, পুলিশে দিলে। যাক, সে অনেক কথা। সে আমাকে বলেনি, বেশ চেনে। আজও পালাতে পারতুম, কিন্তু ব্যথায় শয্যাগত হয়ে পড়েছি, নড়বার জো নেই। ষোড়শী আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, কালকের ব্যথাটা কি আপনার সারেনি? না, ভয়ানক বেড়েছে। আর তাছাড়া এ সারবার ব্যথাও নয়। ষোড়শী একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, তা আমাকে কি করতে হবে? শুধু বলতে হবে, তুমি নিজের ইচ্ছায় এখানে এসেছো, নিজের ইচ্ছায় এখানে আছো। তবে তার বদলে আমি তোমার সমস্ত দেবত্বর ছেড়ে দেব। হ্যাঁ ষোড়শী, শুধু তাই নয়, 1000 টাকা নগদ দেব। আর নজরের তো কথাই নেই। এক করি বোধহয় এই কথাগুলারই প্রতিধ্বনি করিতে যাইতেছিল, কিন্তু ষোড়শীর মুখের পানে চাহিয়া সহসা থামিয়া গেল। ষোড়শী সোজা জীবানন্দের মুখের দিকে চাহিয়া বলিল, এ কথা স্বীকার করার অর্থ আপনি বোঝেন? তারপরেও কি আমার জমিতে টাকা কড়িতে প্রয়োজন থাকতে পারে বলে আপনি মনে করেন? জীবানন্দের মুখখানা প্রথমে ফ্যাকাশে হইল, এবং সেই পাণ্ডুর মুখের তীক্ষ্ণ তীব্র দুটি চক্ষে কোথা হইতে তাহার গত রাত্রির তেমনি স্নিগ্ধ মুগ্ধ দৃষ্টি যেন ধীরে ধীরে ফিরিয়া আসিয়া স্থির হইয়া রহিল। অনেকক্ষণ পর্যন্ত সে একটা কথাও কহিল না। তারপর আস্তে আস্তে মাথা নাড়িয়া বলিল, ও তাই বটে ষোড়শী, তাই বটে। জীবনে আজও তো তুমি পাপ করনি। ও তুমি পারবে না সত্যি। তারপর একটুখানি হাসিয়া বলিল, টাকা কড়ির বদলে যে সম্ভ্রম বেচা যায় না, ও যেন আমি ভুলেই গেছি। বেশ, তাই হোক। যা সত্যি তুমি তাই বলো। জমিদারের তরফ থেকে আর কোনো উপদ্রব তোমার উপর হবে না। এক কড়ি ব্যাকুল হইয়া আবার কি কতকগুলা বলিতে গেল, কিন্তু বাহিরের রুদ্ধতারে পুনঃ পুনঃ করাঘাতের শব্দে এবারেও তাহা বলা হইল না। কেবল তাহার মুখখানাই সাদা হইয়া রহিল। জীবানন্দ সাড়া দিয়া কহিল, খোলা আছে, ভেতরে আসুন। এবং পরক্ষণেই উন্মুক্ত দরজার সম্মুখে দেখা গেল ছোট বড় কয়েকজন পুলিশ কর্মচারীর পিছনে দাঁড়াইয়া এবং স্বয়ং ম্যাজিস্ট্রেট এবং তাহারই কাঁধের উপর দিয়া উঁকি মারিতেছে তারাদাস চক্রবর্তী। সে ভিতরে ঢুকিয়াই কাঁদিয়া বলিল,
ধর্মাবতার হুজুর, এই আমার মেয়ে মা চণ্ডীর ভৈরবী। আপনার দয়া না হলে আজ ওকে টাকার জন্যে খুন করে ফেলতো ধর্মাবতার, খুন করে ফেলতো। কে সাহেব ষোড়শীর আপাদমস্তক পুনঃ পুনঃ নিরীক্ষণ করিয়া পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করিলেন, তোমার নাম ষোড়শী? তোমাকেই বাড়ি থেকে ধরে এনে উনি বন্ধ করে রেখেছিলেন? না, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি, কেউ আমার গায়ে হাত দেয়নি। চক্রবর্তী চেঁচামেচি করিয়া উঠিল, না হুজুর, ভয়ানক মিথ্যে কথা। গ্রাম শুদ্ধ সাক্ষী আছে। মা আমার ভাত রাঁধছিল, 8 জন পায়ে গিয়ে মাকে বাড়ি থেকে মারতে মারতে টেনে এনেছে হুজুর, মিথ্যে কথা। ম্যাজিস্ট্রেট জীবানন্দের প্রতি কটাক্ষে চাহিয়া ষোড়শীকে পুনশ্চ বলিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি সত্যি কথা বলো। তোমাকে বাড়ি থেকে ধরে এনেছে? না, আমি আপনি এসেছি। এখানে তোমার প্রয়োজন কি? আমার কাজ ছিল। সাহেব একটু হাসিয়া প্রশ্ন করিলেন, সমস্ত রাত্রি কাজ ছিল? ষোড়শী তেমনি মাথা নাড়িয়া শান্ত মৃদু কণ্ঠে বলিল, সমস্ত রাত্রি আমার কাজ ছিল। ওর অসুখ করেছিল বলে বাড়ি ফিরে যেতে পারিনি। বিশ্বাস করবেন না হুজুর, বিশ্বাস করবেন না। সমস্ত মিছে কথা, সমস্ত বানানো, আগাগোড়া শিখানো কথা হুজুর। সাহেব তাহার প্রতি লক্ষ্য না করিয়া শুধু মুখ টিপিয়া একটু হাসিলেন এবং শেষ দিতে দিতে প্রথমে বন্দুকটা এবং পরে রিভলভার দুটো বেশ পরীক্ষা করিয়া জীবানন্দকে কেবল বলিলেন, আশা করি এ সকল রাখবার আপনার হুকুম আছে। এবং তারপর ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। বাহির হইতে তাহার গলা শোনা গেল, হামারা ঘোড়া লাও। এবং ক্ষণেক পরেই ঘোড়ার খুরের শব্দে বুঝা গেল জেলার ম্যাজিস্ট্রেট সাহেব বাড়ি হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। পঞ্চম অধ্যায়। ম্যাজিস্ট্রেট সাহেবের ঘোড়ার খুরের শব্দ ক্রমশ ক্ষীণ হইয়া আসিল। পুলিশ কর্মচারীও আপনার অনুচরগণকে স্থান ত্যাগের ইঙ্গিত জ্ঞাপন করিলেন। এইবার তারাদাসের নিজের অবস্থাটা তাহার কাছে প্রকট হইয়া উঠিল। এতক্ষণ সে যেন এক মহাবৃত প্রগাঢ় কুহেলিকার মধ্যে দাঁড়াইয়াছিল। হঠাৎ মধ্যাহ্ন সূর্যকিরণে তাহার বাষ্পটুকু পর্যন্ত উড়িয়া গিয়া দুঃখের আকাশ একেবারে দিগন্ত ব্যাপিয়া ধু ধু করিতে লাগিল। যতদূর দৃষ্টি যায়, কোথাও ছায়া, কোথাও আশ্রয় বা কোথাও লুকাইবার স্থানও পর্যন্ত নাই। কেবল সে আর তাহার মৃত্যু মুখোমুখি দাঁড়াইয়া দাঁত মেলিয়া হাসিতেছে। সমস্ত জেলার যিনি ভাগ্য বিধাতা, তাহার অনুগ্রহ ও অনুকম্পা নিতান্তই অপ্রত্যাশিত ও আশাতীত সুলভে লাভ করিয়া কল্পনা তাহার দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া উঠিয়াছিল। মনে করিয়াছিল এ কেবল ওই অত্যাচারী মাতালটাকে হাতে হাতে ধরাইয়া দেওয়াই নয়, এ তাহার ভাগ্যলক্ষ্মীর অপর্যাপ্ত দান। তাহার বরহস্তের 10 অঙ্গুলির ফাঁকে ফাঁকে আজ যে বস্তু ঝরিয়া পড়িবে, সে শুধু ওই জমিদার গোষ্ঠীর সর্বনাশ নয়, এ তাহার জমি জমা ও টাকা মোহরের রাশি। তবে তাহার একমাত্র আশঙ্কা ছিল, পাছে না তাহারা সময়ে পৌঁছিতে পারে, কিংবা পাছে সংবাদ দিয়া কেহ পূর্বাহ্নেই সতর্ক করিয়া দেয়,
এবং এ পক্ষে তাহার চিন্তা পরিশ্রম ও উদ্যমের অবধি ছিল না। ইহার বিফলতার দণ্ডও সে যে না ভাবিয়াছিল তাহা নয়, কিন্তু সেই নিষ্ফলতা পৌঁছিল যখন এই দিক দিয়া ষোড়শীর স্বহস্তের আঘাতেই যখন কামনার এত বড় পাষাণ প্রাসাদ ভিত্তি সমেত ধূলিস্যাৎ হইয়া গেল, তখন প্রথমটা তারাদাস মুড়ের মতো চেঁচামেচি করিল। তারপর হতজ্ঞানের ন্যায় কিছুক্ষণ স্তব্ধ অভিভূতভাবে দাঁড়াইয়া অকস্মাৎ এক বুক ফাটা ক্রন্দনে উপস্থিত সকলকে সচকিত করিয়া পুলিশ কর্মচারীর পায়ের নিচে পড়িয়া কাঁদিয়া বলিল, বাবু মশাই, আমার কি হবে? আমাকে যে এবার জমিদারের লোক জ্যান্ত পুঁতে ফেলবে বাবু মশাই। ইন্সপেক্টর বাবুটি প্রবীণ গোছের ভদ্রলোক। তিনি শশব্যস্ত হইয়া তাহাকে চেষ্টা করিয়া হাত ধরিয়া তুলিলেন এবং আশ্বাস দিয়া সদয় কণ্ঠে বলিলেন, ভয় কি ঠাকুর, তুমি যেমন ছিলে তেমনি থাকোগে। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব তোমার সহায় রইলেন, আর কেউ তোমাকে জুলুম করবে না। বলিয়া তিনি কটাক্ষে একবার জীবানন্দের প্রতি দৃষ্টিপাত করিলেন। তারাদাস চোখ মুছিতে মুছিতে কহিল, কিন্তু বাবু সাহেব যে রাগ করে চলে গেলেন। ইন্সপেক্টর বাবু মুচকিয়া একটু হাসিলেন, তারপর বলিলেন, না না ঠাকুর, রাগ করেননি। তবে আজকের এই ঠাট্টাটুকু তিনি সহজে ভুলতে পারবেন বলে মনে হয় না। আর তাছাড়া ভয় কি, আমরাও তো মরিনি। তা না হোক, যা হোক একটা আছে তো। বলিয়া আর একবার জমিদারের শয্যার প্রতি তিনি আর চোখে চাহিয়া রইলেন। এই ইঙ্গিতটুকুর অর্থ তাহার যাহাই হোক, জমিদারের তরফ হইতে কিন্তু ইহার কোনরূপ প্রত্যুত্তর আসিল না। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া তিনি বলিয়া উঠিলেন, তাহলে ঠাকুর চলো, যাওয়া যাক। অনেকটা যেতেও তো হবে, চলো। সাব ইন্সপেক্টর বাবুটির বয়স কম। তিনি অল্প একটু হাসিয়া কহিলেন, তবে ঠাকুরটি কি একাই যাবেন নাকি? কথাটায় সবাই হাসিল। যে চৌকিদার দুজন দ্বারের কাছে দাঁড়াইয়াছিল তাহারাও হাসিয়া মুখ ফিরাইল, এমনকি এক কড়ি পর্যন্ত মুখ রাঙা করিয়া কড়িকাঠে দৃষ্টি নিবদ্ধ করিল। এই কদর্য ইঙ্গিতে তারাদাসের চোখের অশ্রু চোখের পলকে অগ্নিশিখায় রূপান্তরিত হইয়া গেল। সে ষোড়শীর প্রতি কঠোর দৃষ্টিপাত করিয়া গর্জন করিয়া উঠিল, যেতে হয় আমি একাই যাব, আবার ওর মুখ দেখব, আবার ওকে বাড়ি ঢুকতে দেব আপনারা ভেবেছেন? সে তুমি মুখ না দেখতে পারো ঠাকুর, কেউ তো মাথার দিব্যি দেবে না, কিন্তু যার বাড়ি, তাকে বাড়ি ঢুকতে না দিয়ে আবার যেন নতুন ফ্যাসাদে পড়ো না। কেন, বাড়ি কার? বাড়ি আমার। আমি ভৈরবী করেছি, আমি ওকে দূর করে তাড়াবো। কলকাঠি তো এই তারা চক্রবর্তীর হাতে। এই বলিয়া সে সজোরে নিজের বুক ঠুকিয়া বলিল, নইলে কেউ জানেন, শুনবেন ওর মায়ের। থামো ঠাকুর, থামো থামো। রাগের মাথায় পুলিশের কাছে সব কথা বলে ফেলতে নেই, তাতে বিপদে পড়তে হয়। ষোড়শীর প্রতি চাহিয়া কহিলেন, তুমি যেতে চাও তো আমরা তোমাকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে পারি। চলো, আর দেরি করো না। এতক্ষণ পর্যন্ত ষোড়শী অধোমুখে নিঃশব্দে দাঁড়াইয়াছিল। এইবার ঘাড় নাড়িয়া জানাইল, না।
পুলিশের ছোটবাবু মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিল, যাওয়ার বিলম্ব আছে বুঝি? ষোড়শী মুখ তুলিয়া চাহিল, কিন্তু জবাব দিল ইন্সপেক্টর বাবুকে। কহিল, আপনারা যান, আমার যেতে দেরি আছে। কি বললি? দেরি আছে? হারামজাদি, তোকে যদি না খুন করি তো আমি মনোহর চক্রবর্তীর ছেলে নই রে। হ্যাঁ। এই বলিয়া তারাদাস উন্মাদের ন্যায় লাফাইয়া উঠিয়া বোধহয় তাহাকে যথার্থই কঠিন আঘাত করিত। কিন্তু ইন্সপেক্টর বাবু ধরিয়া ফেলিয়া ধমক দিয়া কহিলেন, ফের যদি বাড়াবাড়ি করো তো তোমাকে থানায় ধরে নিয়ে যাব। চলো, ভালো মানুষের মতো ঘরে চলো। এই বলিয়া তিনি লোকটাকে এক প্রকার টানিয়া লইয়াই গেলেন, কিন্তু তারাদাস তাহার হিত কথায় কর্ণপাতও করিল না। যতদূর শোনা গেল, সে সুউচ্চ কণ্ঠে ষোড়শীর মাতার সম্বন্ধে যা তা বলিতে বলিতে এবং তাহাকে অচিরে হত্যা করিবার কঠিনতম শপথ পুনঃ পুনঃ ঘোষণা করিতে করিতে গেল। পুলিশের সম্পর্কীয় সকলেই যথার্থ বিদায় গ্রহণ করিল, কিংবা কোথাও কেহ লুকাইয়া রহিয়া গেল। এ বিষয়ে নিঃসংশয় হইতে ধূর্ত এক কড়ি পা টিপিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলে জীবানন্দ ইঙ্গিত করিয়া ষোড়শীকে আরেকটু নিকটে আহ্বান করিয়া অতিশয় ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, শোনো, তুমি এদের সঙ্গে গেলে না কেন? হ্যাঁ। ষোড়শী কহিল, এদের সঙ্গে তো আমি আসিনি। জীবানন্দ কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া বলিল, তোমার বিষয়ের ছাড় লিখে দিতে 2-4 দিন দেরি হবে, কিন্তু টাকাটা কি তুমি আজই নিয়ে যাবে? হ্যাঁ, তাই দিন। জীবানন্দ শয্যার এক নিভৃত প্রদেশে হাত দিয়া একতাড়া নোট বাহির করিল। সেইগুলি গণনা করিতে করিতে ষোড়শীর মুখের প্রতি বারবার চাহিয়া দেখিয়া একটুখানি হাসিয়া কহিল, আমার কিছুতে লজ্জা করে না, কিন্তু আমারও এগুলো তোমার হাতে তুলে দিতে বাদো বাদো ঠেকছে। ষোড়শী শান্ত নম্র কণ্ঠে বলিল, কিন্তু তাই তো দেবার কথা ছিল। জীবানন্দের পাংশ মুখের উপর ক্ষণিকের জন্য লজ্জার আরক্ত আভা ভাসিয়া গেল। কহিল, জানো ষোড়শী, কথা যাই থাক, আমাকে বাঁচাতে তুমি যা খোয়ালে তার দাম টাকায় ধার্য করছি। এ মনে করার চেয়ে বরঞ্চ আমার না বাঁচাই ভালো ছিল। ষোড়শী তাহার মুখের উপর 2 চক্ষুর অচপল দৃষ্টি স্থির রাখিয়া কহিল, কিন্তু মেয়ে মানুষের দাম তো আপনি এই দিয়েই চিরদিন ধার্য করে এসেছেন। জীবানন্দ নিরুত্তরে বসিয়া রহিল। ষোড়শী কহিল, আচ্ছা বেশ, আজ যদি সে মত আপনার বদলে থাকে, টাকা না হয় রেখে দিন, আপনাকে কিছুই দিতে হবে না। কিন্তু আমাকে কি সত্যি এখনো চিনতে পারেননি? ভালো করে চেয়ে দেখুন দেখি। জীবানন্দ নীরবে চাহিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত তাহার চোখের পলক পর্যন্ত পড়িল না। তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়া কহিল, ও, বোধহয় পেরেছি ষোড়শী।
ছেলেবেলায় তোমার নাম অলকা ছিল না? ষোড়শী হাসিল না, কিন্তু তাহার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল। কহিল, আমার নাম ষোড়শী। ভৈরবীর 10 মহাবিদ্যার নাম ছাড়া আর কোনো নাম থাকে না। কিন্তু অলকাকে আপনার মনে আছে? আছে, কিছু কিছু মনে আছে বই কি। তোমার মায়ের হোটেলে যখন মাঝে মাঝে খেতে যেতাম, তখন তুমি 6-7 বছরের মেয়ে। কিন্তু আমাকে তো তুমি অনায়াসে চিনতে পেরেছ। এই কণ্ঠস্বর ও তাহার নিগুড় অর্থ অনুভব করিয়া ষোড়শী কিছুক্ষণ নিরুত্তরে থাকিয়া অবশেষে সহজভাবে বলিল, তার কারণ অলকার বয়স তখন 6-7 নয়, 9-10 বৎসর ছিল। এবং আপনার মনেও হতে পারে তার মা তাকে আপনার বাহন বলে পরিহাস করত। তাছাড়া আপনার মুখের আর যতই বদলি হোক, ডান চোখের ওই তিলটির কখনো পরিবর্তন হবে না। অলকার মাকে মনে পড়ে? বলুন। হ্যাঁ, পড়ে। তার সম্বন্ধে তারাদাস যা বলতে বলতে গেল, তাও বুঝতে পারছি। আচ্ছা, তিনি বেঁচে আছেন? না, বছর 10 পূর্বে তাঁর কাশি লাভ হয়েছে। আপনাকে তিনি বড় ভালোবাসতেন না? জীবানন্দর শীর্ণ মুখের উপর এবার উদ্বেগের ছায়া পড়িল। কহিল, হ্যাঁ, একবার বিপদে পড়ে তার কাছে 100 টাকা ধার নিয়েছিলাম। সেটা বোধহয় আর শোধ দেওয়া হয়নি। সহসা ষোড়শীর ওষ্ঠাধর চাপা হাসিতে ফুলিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ তাহা সংবরণ করিয়া লইয়া সহজভাবে কহিল, আপনি সেজন্যে কোনো ক্ষোভ মনে রাখবেন না। অলকার মা সে টাকা ধার বলে আপনাকে দেননি। হ্যাঁ, যৌতুক বলেই দিয়েছিলেন। ক্ষণকাল চুপ থাকিয়া পুনশ্চ কহিল, আজ অপর্যাপ্ত সম্পদের দিনে সেসব দুঃখের কথা হয়তো মনে হতে চাইবে না। হয়তো সেদিনের 100 টাকার মূল্য আজ হিসেব করাও কঠিন হবে। কিন্তু চেষ্টা করলে এটুকু মনেও পড়তে পারে যে সে দিনটাও ঠিক এমনই দুর্দিনই ছিল। হ্যাঁ, আজ ষোড়শীর দিনটাই খুব ভারী বোধ হচ্ছে, কিন্তু সেদিন ছোট্ট অলকার কুলোটা মায়ের ঋণটাও কম ভারী ছিল না। জীবানন্দ আহত হইয়া কহিল, তাই মনে করতে পারতাম, যদি না তিনি ওই কটা টাকার জন্য তার মেয়েকে বিবাহ করতে আমাকে বাধ্য করতেন। কিন্তু বিবাহ করতে তিনি তো বাধ্য করেননি, বরঞ্চ করেছিলেন আপনি। কিন্তু থাক ওসব বিশ্রী আলোচনা। আপনাকে তো এইমাত্র বলেছি, আজ আর সেই তুচ্ছ টাকা কটার মূল্য নিরূপণ সম্ভব হবে না। কিন্তু ওই মাত্র ছিল অলকার মায়ের জীবনের সঞ্চয়। আর দেখুন, মেয়ের কোনো একটা সদ্গতি করবার ও ছাড়া আর কিছু যখন তার হাতে ছিল না, তখন টাকা কটির সঙ্গে মেয়েটাকেও আপনারই হাতে দিতে হলো।
কিন্তু বিবাহ তো আপনি করেননি, করেছিলেন শুধু একটু তামাশা। সম্প্রদানের সঙ্গে সঙ্গেই সেই যে নিরুদ্দেশ হলেন, এই বোধহয় তারপরে কাল প্রথম দেখা। কিন্তু তারপরেও তো তোমার সত্যিকারের বিবাহই হয়েছে শুনেছি। ষোড়শী ধৈর্য হারাইল না, তেমনি শান্ত গাম্ভীর্যের সহিত কহিল, তার মানে আর একজনের সঙ্গে? এই না? কিন্তু অপরাধ নিরুপায় বালিকার ভাগ্যে এই বিড়ম্বনা যদি ঘটেই থাকে, তবু তো আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জীবানন্দ কুণ্ঠিত হইয়া কহিল, ষোড়শী, তখন তুমি ছেলে মানুষ ছিলে, অনেক কথাই ঠিক জানো না। তোমার মা যদি বেঁচে থাকতেন, তিনি সাক্ষী দিতেন। সত্যি তিনি কি চেয়েছিলেন? তোমার বাবাকে আজকের পূর্বে কখনো দেখিনি, কেবল সেই সম্প্রদানের রাত্রে নামটা শুনেছিলাম মাত্র। কিন্তু তিনি যে তারাদাস আর তুমি যে অলকা, সে আমি স্বপ্নেও কল্পনা করিনি ষোড়শী। থাক, আজও তো কল্পনা করবার প্রয়োজন নেই। নাই থাক। কিন্তু তোমার মা জানতেন, শুধু কেবল তোমাকে তোমার বাবার হাত থেকে আলাদা রাখবার জন্যেই তিনি যা হোক একটা বিবাহের গণ্ডি টেনে রেখেছিলেন। তা হবেও বা, অলকার মা বেঁচে নেই, অলকাই আমি কিনা, তা নিয়েও আপনার দুশ্চিন্তা করবার আবশ্যক নেই। কিন্তু কেন যে ওদের সঙ্গে গেলুম না, কেন যে নিজের সর্বনাশের কোথাও কিছু বাকি রাখলুম না, সেই কথাটাই আজ আপনাকে বলে যাব। কাল আপনার সন্দেহ হয়েছিল হয়তো বা আমি লেখাপড়া জানি, লিখতে পড়তে তো ওই এক কড়িও জানে, সে নয়। কিন্তু আমার যিনি গুরু, তিনি হাতে রেখে কিছু দান করেন না। তাই আজ তাঁরই পায়ে নিজেকে এমন করে বলি দিতেও আমার বাধল না। জীবানন্দ কিছুক্ষণ নীরবে নতমুখে থাকিয়া ধীরে ধীরে মুখ তুলিয়া বলিল, কিন্তু ধরো, আসল কথা যদি তুমি প্রকাশ করে বলো, তাহলে আসল কথাটা কি? বিবাহের কথা। কিন্তু সেই তো মিথ্যে, বিয়ে তো হয়নি। আর তাছাড়া সে সমস্যা অলকার, আমার নয়। আমি সারা রাত এখানে কাটিয়ে গিয়েও গল্প করলে সর্বনাশের পরিণাম তাতে এতটুকু কমবে না। কিন্তু ও কথা তো আর আমি ভাবছি নে। আমার বড় দুঃখ এখন, আর আমি নিজে নয়, সে আপনি। কাল ভেবেছিলাম আপনার বুঝি সাহসের আর অন্ত নেই, নিজের প্রাণটাও বুঝি তার কাছে ছোট। কিন্তু আজ দেখতে পেলাম সে ভুল, এক্কেবারে ভুল। শুধু যে এক নিরপরাধ নারীর কলঙ্কের মূল্যেই আজ নিজেকে বাঁচাতে চেয়েছিলেন তাই নয়, একদিন যে অনাথ মেয়েটিকে অকুলে ভাসিয়ে দিয়েই কেবল আত্মরক্ষা করেছিলেন, আজ তাকে চেনবার সাহস পর্যন্ত আপনার হয়নি। জীবানন্দ কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া অকস্মাৎ বলিয়া উঠিল, কিন্তু ষোড়শী, আজ যে আমি এত নিচে নেমে গেছি, গৃহস্থের কুলবধূর দোহাই দিলেও তুমি মনে মনে হাসবে। কিন্তু সেদিন অলকাকে বিয়ে করে বীজগাঁর জমিদার বংশের বধূ বলে সমাজের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই কি ভালো কাজ হতো?
বলো। সে ঠিক জানি নে, কিন্তু সত্য কাজ হতোই আমি জানি। যার সমস্ত দুর্ভাগ্য জেনেও যাকে হাত পেতে নিতে আপনার বাঁধেনি, তাকে অমন করে ফেলে না পালালে এত বড় লাঞ্ছনা আজ আপনার ভাগ্যে ঘটত না। সেই সত্যই আজ আপনাকে এ দুর্গতি থেকে বাঁচাতে পারত। কিন্তু আমি মিথ্যে বকছি। এখন এসব আর আপনার কাছে বলা নিষ্ফল। আমি চললুম। আপনি কোনো কিছু দেবার চেষ্টা করে আর আমাকে অপমান করবেন না। জীবানন্দ আর কিছুই কহিল না, কিন্তু এক কড়িকে দ্বার প্রান্তে দেখিতে পাইয়া সে হঠাৎ যেন কাঙাল হইয়া বলিয়া উঠিল, তোমাদের এখানে কোনো ডাক্তার আছে? একবার খবর দিয়ে আনতে পারো। তিনি যা চাবেন আমি তাই দেব। ষোড়শী চমকিয়া উঠিল। নিজের অভিমান ও উত্তেজনার মধ্য দিয়া এতক্ষণ পর্যন্ত দৃষ্টি তাহার সম্পূর্ণ বিপরীত দিকেই আবদ্ধ ছিল। এক কড়ি কহিল, ডাক্তার আছে বই কি হুজুর, আমাদের বল্লভ ডাক্তারের খাসা হাত যশ। হ্যাঁ। বলিয়া সে সমর্থনের জন্য ভৈরবীর প্রতি চাহিল। ষোড়শী কোনো কথা কহিল না, কিন্তু জীবানন্দ ব্যগ্র কণ্ঠে বলিয়া উঠিল, ও তবে তাকে আনতে পাঠাও এক কড়ি, আর 1 মিনিট দেরি করো না। আর ওইখানে সব খালি বোতল পড়ে আছে দেখো, কাউকে বলে দাও জল গরম করে আনুক। এরা গেল কোথায়? ওই কথাটাই তো নিবেদন করতে আসছিলাম হুজুর। পুলিশের ভয়ে কে যে কোথায় সরেছে, কাউকে খুঁজে পেলাম না। কেউ নেই, সব পালিয়েছে, সব। আগে হ্যাঁ হুজুর, সব। জনপ্রাণী নেই। ওরা কি আর মানুষ হুজুর? কই, আমি তো। ডাক্তার আনা কি আর হবে না এক কড়ি? এক কড়ি বাধা পাইয়া মনে মনে লজ্জিত হইয়া কহিল, না না, হবে না কেন হুজুর, আমি নিজেই যাচ্ছি। এখনো তিনি ঘরেই আছেন, কিন্তু গরম জল করতে যে বড় দেরি হয়ে যাবে। তাছাড়া হুজুরকে একলা। কিন্তু কথাটা শেষ হইবার সময় হইল না। ভিতরের একটা উচ্ছ্বসিত দুঃসহ বেদনায় জীবানন্দের মুখখানা চক্ষের পলকে বিবর্ণ হইয়া উঠিল, এবং ইহাকেই দমন করিতে সে উপুর হইয়া পড়িয়া কেবল অস্ফুট কণ্ঠে বলিয়া উঠিল, ও আর আমি পারছি নে এক কড়ি। ষোড়শীকে কিসে যেন কঠিন আঘাত করিল। এত বড় করুণ হতাশ কণ্ঠস্বর যে এমন দুর্দান্ত পাষণ্ডের মুখ দিয়া বাহির হইতে পারে, এ যেন তাহার স্বপ্নাতীত। আসলে মানুষ যে কত দুর্বল, কত নিরুপায়, দুঃখে বেদনায় মানুষে মানুষে কত যে এক, কত আপনার, এই কথাটা মনে করিয়া তাহার চোখের কোণে জল আসিয়া পড়িল। কিন্তু এক মুহূর্তে আপনাকে সংবরণ করিয়া লইয়া সে হতবুদ্ধি এক কড়ির প্রতি চাহিয়া কহিল, তুমি বল্লভ ডাক্তারকে ডেকে আনো গে এক কড়ি। এখানে যা করবার আমি করব এখন। আর শোনো, পথে যদি কাউকে দেখতে পাও পাঠিয়ে দিও, বলো পুলিশের ভয় আর নেই, যাও। এক কড়ি আশ্চর্য হইল না, বরঞ্চ খুশি হইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যাই। ডাক্তারবাবুকে যেখানে পাই আমি আনবই। কিন্তু রান্নাঘরটা কি আপনাকে দেখিয়ে দিয়ে যাব? তার আর দরকার নেই, আমি নিজেই খুঁজে নিতে পারবো। কিন্তু তুমি কোনো কারণেও যেন কোথাও দেরি করো না, তুমি যাও। আগে না,
আমি যাব আর আসব। বলিতে বলিতে এক কড়ি দ্রুত বেগে বাহির হইয়া গেল। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে ফিরব আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।